আর একটু হলেই বেশ হতো গাছের তলা দিয়ে যেতে, অথচ আমায় দেখতেই পেতে না। না, তা দেখবো কেমনে? ভারী ব্যাপারখানা হয়েছে গাছতলায় লুকিয়ে। আর না দেখতে পেলেই বা কি? আমি তোমার ওপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। বারে, দোষ করলেন নিজে, আবার রাগও করলেন নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? যাও, আর মিথ্যে ভান দরকার নেই তোমার। কি কথা মনে করে দেখো, সেই দিনই তো বললে। চলো সুনন্দা, তুমি বাঁশি শোনাই, আমার সঙ্গে আছে, সত্য বলছি। আজকে শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার। আজকে তার প্রথম পর্ব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে পাঠকের কাছে তার পরিচয় পথের পাঁচালী ও অপুর সৃষ্টিকর্তা রূপেই। এছাড়া তাকে চেনার আরো অনেক দিক আছে, যেমন ছোটদের মজার গল্প বাক্সবদল এবং কিশোরদের চাঁদের পাহাড়। 1950 সালে 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে তিনি মারা যান। চলুন তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে মেঘমল্লার। দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুরের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুম্ন প্রথমে লোকটিকে দেখে। সেই দিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারিপাশে গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশপারমিতার পূজা দিতে। সেই উপলক্ষেই অনেক সাপুরে গায়ক বাজিকর মন্দিরে একত্র হয়েছিল। অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গহনা গড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল। একজন শ্রেষ্ঠী মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বেচবার জন্য। তারই দোকানে ছিল মেয়েদের খুব ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়ে আসবেন। সে গিয়েছিল তারই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুম্ন তাকে ভিড়ের মধ্যে থেকে বার করতে পারেনি। সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠোনে একজন সাপুড়ে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখবার আরম্ভ করলে তারই চারিধারে অনেকগুলি কৌতুকপ্রিয় মেয়ে জমে গেল। ক্রমে সেখানে খুবই ভিড় হয়ে উঠল। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যেই প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল, যদি চেহারায় ও হাবভাবে বীণ বাজিয়ে ধরা পড়েন। অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন বয়স্ক ভিড়ের মধ্যে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ। কি জানি কেন প্রদ্যুম্নের মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন লোক ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতে তিনি হাত উঁচিয়ে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। প্রদ্যুম্ন একটু আশ্চর্য হল, তার মনের কথা ইনি জানলেন কি করে? প্রদ্যুম্ন ওনাকে জানালো, হ্যাঁ, সে তো তাকেই খুঁজছিল। উনিও প্রদ্যুম্নকে বললেন, তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি, তোমার বয়স তখন খুব কম। প্রদ্যুম্ন তখন ওনাকে জিজ্ঞাসা করল, তা আপনি এখানে এসে কোথায় আছেন? আগে ওই নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে জানো? হ্যাঁ জানি তো, ওখানে একজন সন্ন্যাসী আগে থাকতেন না? হ্যাঁ, তিনি এখনো ওখানেই থাকেন। তুমি যে কোনো দিন একদিন ওখানে গিয়ে আমার সঙ্গে দেখা করো। তুমি এখানে কোথায় থাকো?
আমি এখানকার বিহারে পড়ি, 3 বছর আছি। আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে বলবো, তুমি এর মধ্যে একদিন যেও। প্রদ্যুম্ন তখন প্রণাম করে বিদায় নিল। সন্ধ্যা তখনও হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়ের উপর ছিল, তারই দুপাশে ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব দেখে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নের চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্ততভাবে ধাবিত হলো। পরক্ষণে এসে আবার তাদের পেছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো। আচার্য শিলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একেই তিনি প্রদ্যুম্নের মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনে রাখতে পছন্দ করেন। তার উপরে সে যদি রাত করে বিহারে ফেরে, তাহলে কি আর রক্ষা থাকবে? বাঘ ফিরতেই বাবাসের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেখানে সেদিকটা ছিল খোলা। প্রদ্যুম্ন দেখলে দূরে নদীর ধারে মন্দিরটা চূড়া দেখা যাচ্ছে। হঠাৎ পিছন ফিরে প্রদ্যুম্নের কাপড় ধরে কে ঈষৎ টানল। পিছন ফিরে চাইতেই সে দেখল যে তার কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। সে আর কেউ নয়, কিশোরী, তার দোলন চাপা রঙের ছিপছিপে দেহটি বেড়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা। নতুন কেনা একছড়া ফুলের মালা তার খোপাটিতে জড়ানো। প্রদ্যুম্ন বিস্ময়ের স্বরে তাকে বলল, তুমি কখন এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলুম, কই দেখতে পেলুম না তো। প্রথমটা কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তারপরে সে একটু অভিমানের সুরেই বলল, হ্যাঁ সেই, আমাকেই খুঁজতে এসেছিলে যেন তুমি এখানে। যত রাজ্যের সাপুরে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, তা কি আর আমি দেখিনি? ও কি সুনন্দা, আমি সত্যি বলছি, তোমাকে আমি খুঁজেছি, নামবার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের ওপর থেকে সেই পথ বেয়ে নেমে আসছে। সুনন্দার সেই দিকে চোখ পড়তেই সে তখনই প্রদ্যুম্নকে ফেলে দ্রুতপদে নামতে লাগলো। পেছনে একদল অপরিচিতা মেয়ে। এই অবস্থায় কি আর সুনন্দাকে অনুসরণ করা চলে? কাজে সেখানেই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সে। তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগলো। সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে। অন্ধকারটাই তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে, অন্যমনস্ক প্রদ্যুম্ন তা মোটেই লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল, তখন পূর্ণিমার শুভ্রোজ্জ্বল জ্যোৎস্না পথঘাট ধুইয়ে দিচ্ছিল। দূর মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। পড়াশোনা কি আর তার দ্বারা হবে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে ভৎসনা করলেই বা কি আর করা যাবে? 10-12 মিটার মন্দিরে সন্ধ্যা আরতের ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। দেখতে দেখতে প্রদ্যুম্নের গতি আরো দ্রুত হলো। পথের পাশেই একটা গাছ। গাছের নিকট যেতেই প্রদ্যুম্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসি ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। দেখলে গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়েছে তার সর্বাঙ্গে। প্রদ্যুম্ন চাইতেই সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল, দেখলে তো, আর একটু হলেই বেশ হতো গাছের তলা দিয়ে যেতে, অথচ আমায় দেখতেই পেতে না। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন মনে মনে ভারী খুশি হলো। মুখে বলল, না, তা দেখব কেমনি, ভারী ব্যাপারখানা হয়েছে গাছতলায় লুকিয়ে।
আর না দেখতে পেলেই বা কি? আমি তোমার ওপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। সুনন্দা বলল, বারে, দোষ করলেন নিজে, আবার রাগও করলেন নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যের সাপুড়ে আর বাজিকর, মা গো, ওদের কাছে যাও কি করে তুমি? এমন ময়লা কাপড় পরে আমি ওদের দৃশ্যমানে চাইনি। প্রদ্যুম্ন বলল, তুমি হলে গিয়ে বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি ছিল বলছিলে? সুনন্দা বলল, যাও, আর মিথ্যে ভান দরকার নেই তোমার। কি কথা মনে করে দেখো, সেই দিনই তো বললে। প্রদ্যুম্ন একটুখানি ভেবে বলল, ও, বুঝতে পেরেছি, সেই বাঁশি। সুনন্দা অভিমানের সুরে এবার বলল, ভেবে দেখো বলেছিলে কিনা। আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তারপরে আবার যাও। প্রদ্যুম্ন এবার হেসে উঠল, তারপর বলল, হ্যাঁ, তা সুনন্দা, তুমি যদি আমায় দেখতেই পাও তো আমাকে ডাকুনি কেন? বারে, আমি কি আর একা ছিলাম নাকি? দুপুরবেলায় আমি একা এসেছিলাম বটে, কিন্তু তখন তো আর তুমি আসোনি। তারপর আমাদের গায়ের মেয়েরা সব এলে না, কি করে ডাকবো? প্রদ্যুম্ন বলল, আচ্ছা বেশ বেশ, আমার না হয় দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুড়ে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি গো। শুনেছিলাম অমন্তি থেকে একজন বড় বীণ বাজিয়ে আসবেন। তুমি তো জানো আমার অনেক দিন থেকে বীণ শিখবার বড় ইচ্ছে, তাই তার সন্ধানে ঘুরছিলাম আর দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারে দেউড়ে থাকেন। ভালো কথা, তোমার বাবা কোথায় বলো তো? সুনন্দা তখন বলল, বাবা তো 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। প্রদ্যুম্ন তখনই হেসে উঠে বলল, ও, তাই ভাবি, না হলে তুমি এত রাতে এখানে? সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জিত মুখে বলল, ও কি করো, চুপ চুপ, তোমার কি কাণ্ডজ্ঞান নেই এতটুকু? এখনই যে আরতি দেখে লোক ফিরবে। প্রদ্যুম্ন তখন হাসি থামিয়ে বলল, বেশ বেশ, এবার কিন্তু তোমার বাবা এলে সব বলে দেব। হ্যাঁ হ্যাঁ, যাও কি, আমি যে মন্দিরে আরতি পর্যন্ত থাকি তিনি জানেন। তারপর প্রদ্যুম্ন সুনন্দার হাত দুটি নিজের হাতে নিয়ে বলল, আচ্ছা থাক, বলবো না তবে। চলো সুনন্দা, তুমি বাঁশি শোনাই, আমার সঙ্গে আছে, সত্য বলছি। তোমায় শোনাবার জন্যই তো এনেছিলাম। তবে ওকে খুঁজছিলাম বিনাটা ভালো শিখবো বলে। নদীর ধারের কাছে এসে প্রদ্যুম্ন বড় নিরুৎসাহ হয়ে পড়ল। সে বাঁশি বাজালো বটে, কিন্তু ভাষা ভাষা, সেই সুরের সঙ্গে তার প্রাণের কোনো যোগই রইল না। তারা দুইজনে নির্জনে আরো কতবার বসেছে। প্রদ্যুম্নের বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসত বলেই প্রদ্যুম্ন যখনই বিহার থেকে বাইরে আসতো বাঁশিটি সঙ্গে আনতো। প্রদ্যুম্নের বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্যে দিয়েই কতদিন উভয়ের অজ্ঞাতে রোদ ভরা মধ্যাহ্ন গিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। কিন্তু দুইজনে এক হলে প্রদ্যুম্নের এরকম নিরুৎসাহ ভাব তো সুনন্দা আগে কখনো লক্ষ্যই করেনি। কি জানি কেন প্রদ্যুম্নের বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ পরা অদ্ভুত দর্শক গায়ক সুরকার দাসের কথা। তাদের বিহারের কলাবিন ভিক্ষু বসুব্রতের আঁকা জরার চিত্রের মতোই লোকটা কেমন কুশ্রী, লোলচর্ম, শীর্ণ দর্শন, পুরাতন পুঁথির ভূর্জপত্রের মতো ওর পরিচ্ছদের কেমন একটা অপ্রতিকর মেটে লাল রং। এখানে শেষ করছে আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।